জাপানের বিপক্ষে ম্যাচ ডু অর ডাই, ব্রাজিলকে জিততেই হবে। এবং এই ব্রাজিল আসলে যত ম্যাচ করিয়েছে, গ্রুপ পর্বের ম্যাচেস গুলো যত শেষ হয়েছে, ব্রাজিল তার ছন্দ ফিরে পেয়েছে। জাপান ম্যাচের আগে ব্রাজিলের আলটিমেট পরীক্ষার যে জায়গা, সেখানটায় চারটা ফ্যাক্টর কাজ করবে। এক নাম্বার ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে ভিনি, কুনিয়া এবং নেইমার, এই ট্রায়ো আসলে কতটা ইফেক্টিভ হয়। আপনারা সবাই জানেন যে নেইমারকে লাস্ট ম্যাচে স্কটিশদের বিপক্ষে মাত্র 15 মিনিটের জন্য কার্লো আনচেলত্তি খেলিয়েছিলেন। বাট এই ম্যাচে নেইমার মাঠে থাকবেন যে ডিউরেশনে, সেটা ডেফিনেটলি 15 মিনিটস প্লাস হবে। তার মানে তিনি আধা ঘন্টার মতো সময় পেতে পারেন। সেটা হতে পারে, এমনও হতে পারে চমক দেওয়ার জন্য, যে প্রথমেই তাকে নামানো হলো এবং পরবর্তী সময়ে ডিউরিং দ্য ব্রেক অর হাইড্রেশন ব্রেক ওই সময়টা তাকে সরিয়ে নেওয়া হলো। এটার চান্স যদিও কম। অথবা বিরতির পরে নেইমারকে মাঠে ইফেক্টিভ করা হতে পারে। বাট নেইমার নামছেন এবং তিনি পুরো সময় খেলছেন না। এখন ব্রাজিল যে বদলে গেল, এই বদলে যাবার পেছনে আসলে সবচেয়ে বড় রোল কে প্লে করেছে? ভিনিসিয়াস জুনিয়র, যিনি 4 গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন। এবং তিনি যতক্ষণ না পর্যন্ত আসলে ভিনি হয়ে প্রস্ফুটিত হয়েছেন, তার সেই রিয়াল মাদ্রিদের পারফরম্যান্সকে ব্রাজিলের হয়ে অনুবাদ করেছেন, তার আগ পর্যন্ত কিন্তু আসলে ব্রাজিলের গোল স্কোরিং এর ওই জায়গাটার ভরসার নাম ছিল ম্যাথিয়াস কুনিয়া। সো ভিনি, কুনিয়া অ্যান্ড নেইমার, তারা কিভাবে এই ম্যাচে রেসপন্স করে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং যেটা এই ম্যাচের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, এই ম্যাচের ফল ডিসাইডের ক্ষেত্রে একটা বড় রোল প্লে করবে। পয়েন্ট নাম্বার 2, হিস্ট্রি। আমি আসলে ইতিহাস নিয়ে যদি কথা বলি, সেই ইতিহাসের পাল্লাটা ব্রাজিলের দিকেই ভারী হবে। এবং এটা নিয়ে কোনো ডাউট নেই, বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে সফল দল, প্রত্যেকটা বিশ্বকাপে খেলা দল। এবং ব্রাজিল 2002 এর পরে চ্যাম্পিয়ন হতে না পারাটাই একটা অবাক করা ব্যাপার, যে একটা লং টাইম ধরে যেই ব্রাজিল, যেই সেলেসাওদের কাছ থেকে ফুটবলীয় মানে ঐশ্বর্য বা ফুটবলীয় পারফরমেন্স আসলে এক্সপেকটেশন ছিল, পরের 6-7টা আসরে তারা সেটা দেখাতে ব্যর্থ হয়েছে। বাট এই হিস্ট্রিটা একটু ডিফারেন্ট হিস্ট্রি। হিস্ট্রিটা হচ্ছে 2002 এর পর থেকে 2022 পর্যন্ত যে ওয়ার্ল্ড কাপ গুলো হয়েছে, এই প্রত্যেকটা আসরে ব্রাজিল প্রত্যেকবারই আলোচনায় ছিল, ফেভারিট ছিল, তাদেরকে নিয়ে অনেক ডিসকাশন ছিল। বাট হিস্ট্রি তাদের এগেনস্টে গিয়েছে, দে কুড নট পারফর্ম অ্যাকর্ডিং টু দ্য এক্সপেকটেশনস অফ দ্য ফ্যান্স। বাট হোয়াট অ্যাবাউট জাপান? এবারের বিশ্বকাপে আসার আগে ব্রাজিল জাপানের যে একমাত্র ম্যাচটা হয়েছিল ফ্রেন্ডলি, সেখানটায় গত বছরের অক্টোবর নাগাদ ব্রাজিলকে তারা 3-2 ব্যবধানে হারিয়েছিল, হুইচ উইল বি, আমার কাছে মনে হয়, একটা বড় কনফিডেন্সের জায়গা। আবার একই সাথে যদি জাপানকে দেখেন, ওয়ার্ল্ড কাপ মানে জাপানিরা যেন একটা অন্যরকম দল। লাস্ট ওয়ার্ল্ড কাপে তারা স্পেনকে হারিয়েছিল 2-1 ব্যবধানে। সেটাকে যদি আপনি মনে করেন যে এটা আসলে কোনো কারণে মিরাকেল হয়ে গেছে, জাপানিরা একটা বিশাল জয় পেয়ে গেছে, তাহলে জার্মানির এগেনস্টে একই আসলে তাদের ওই একই ব্যবধানের জয়টাকে আপনি কিভাবে দেখবেন? যেই দলটা জার্মানির এগেনস্টে 2-1 ব্যবধানে জিতেছিল 2022 কাতার ওয়ার্ল্ড কাপে, সেই একই দল স্পেনকে হারিয়েছিল। এবারের ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত তারা সুইডেনের এগেনস্টে, নেদারল্যান্ডস এর এগেনস্টে যেই ফুটবল দেখিয়েছে, মানে ইউরোপিয়ান অপোনেন্টদের এগেনস্টে এশিয়ান জাপান, দ্য ওয়ে প্লে দেয়ার ফুটবল, এটা কিন্তু কিছুটা হলেও আপনাকে সেই কনফিডেন্স দেবে যে ব্রাজিলের জন্য পরীক্ষাটা সহজ হতে যাচ্ছে না। সো রিসেন্ট পাস্টের জাপানের হিস্ট্রি, গ্রুপ পর্বে জাপানের হিস্ট্রি কিছুটা হলেও এই ম্যাচে আমার কাছে মনে হয় ইন্সপায়ার হবার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করবে। মেন টু মেন মার্কিং এর ক্ষেত্রে এই ম্যাচটা আমার কাছে মনে হয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এন্ড দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 3। কেন? খেয়াল করে দেখবেন, ম্যাথিয়াস কুনিয়ার যে পজিশনই খেলুক না কেন, মানে আলটিমেটলি তো তিনি ওই গোল স্কোরিং এর জায়গাটায় ভিনির সাথে একটা যৌথ রোল প্লে করবেন। সেইখানটায় তাকে আসলে কার্লো আনচেলত্তি অনেকটা ওপেন স্পেসে রাখবেন, মানে হচ্ছে তার কোনো নির্দিষ্ট জায়গা, পজিশনের জায়গায় আবদ্ধ করার কোনো প্রবণতা নেই। সো যখন একজন ফুটবলার এভাবে ওপেন হয়ে যাবেন, তার পজিশন ওয়াইজ আপনি কিন্তু প্রপার মার্কিং করতে পারবেন না। সো ওই যে মার্কিং করতে পারবেন না, বা মার্কিং এর ক্ষেত্রে একটা বিভ্রান্তি ক্রিয়েট করার জন্য আনচেলত্তির যে কৌশল, এবং যেটা নকআউট স্টেজে ডেফিনেটলি অ্যাপ্লিকেবল থাকবে, কারণ গ্রুপ স্টেজে এই কাজটা করা হয়েছে, সেটা আমার কাছে মনে হয় জাপানের জন্য ইজ গোয়িং টু বি চ্যালেঞ্জিং। একই সাথে আমি যদি রিভার্স করার চেষ্টা করি, যে ব্রাজিলের জন্য হুইচ উইল বি ভেরি মাচ চ্যালেঞ্জিং রিগার্ডিং জাপানস ডিফেন্স অর দেয়ার অ্যাটাক, একইভাবে ওই মার্কিং এর জায়গাটা চলে আসে। আমার আলাদা একটা ডিসকাশনে আমি বলার চেষ্টা করেছিলাম যে জাপানিদের যে সাইট অ্যান্ড দেয়ার কি বলবো, যে মানে প্যাটার্ন অফ দেয়ার ফেস, সেটা কিছুটা হলো বিভ্রান্ত করে।
মানে ওদের সাইজটাও একই রকম অলমোস্ট, এবং হচ্ছে তাদের ফেস গুলো মানে জাপানি কোরিয়ান তাদের মধ্যে একটা সিমিলারিটি কাজ করে। সো এই যে আপনি দেখলে নেইমারকে আলাদা করতে পারবেন, ভিনি জুনিয়রকে আলাদা করতে পারবেন, কুনিয়াকে আপনি আলাদা করতে পারবেন, আপনি অ্যালিসন বেকারকে আলাদা করতে পারবেন। আপনি দূর থেকে দেখে তাদের অবয়ব দেখে, তাদের শরীর দেখে, তাদের ফিজিক দেখে, তাদের ফেস দেখে আপনি আলাদা করতে পারবেন। আপনি মেসিকে আলাদা করতে পারবেন, নিকোপাচকে আলাদা করতে পারবেন। বাট জাপানিদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইজ আমার কাছে মনে হয় তুলনামূলকভাবে ভেরি মাচ ডিফিকাল্ট ফর এনি অপোনেন্ট। সো এই যে একটা ইস্যু ক্রিয়েট হবে, যেটাও আসলে মেন মার্কিং এর ক্ষেত্রে যখন আপনি জাপানিদের মার্কিং করার চেষ্টা করবেন ডিউরিং দ্য গেম, এটা একটা বিভ্রান্তি ক্রিয়েট করতে পারে। এবং একই সাথে অ্যানালিসিসের জায়গাটা নিয়ে যদি আপনি আলোচনা করেন, জাপান টোটালি এখানটা একটা রোবোটিক ফুটবল, ক্যালকুলেটিভ ফুটবল অ্যাপ্লাই করার চেষ্টা করছে, যেখানটায় তাদের প্রধান অ্যানালিস্টের সাথে জাপানের ইউনিভার্সিটি গুলোর অন্তত 20+ স্টুডেন্ট দে আর ইনভলভ, and they are actually watching and researching the football played by the opponent teams. So ম্যান টু ম্যান মার্কিং, যেটায় কিছুটা হলেও ব্রাজিল ফেভারেবল অবস্থায় থাকবে, অ্যাজ তাদের কোরিয়ার কোনো পার্টিকুলার জায়গা থাকবে না, আবার একই সাথে বিভ্রান্তি তৈরি হবার যথেষ্ট উপাদান রয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার কাছে মনে হয় যে কার্লো অ্যানচেলত্তি অ্যান্ড দ্য ডিফারেন্ট ব্রাজিল। আনচেলত্তিকে নিয়ে অনেক ডিসকাশন ছিল যে আসলে ব্রাজিলকে তিনি কতটা বদলে দিতে পারবেন। ব্রাজিলের অধরা শিরোপা 2002 এর আলোচনা করছিলাম কিছুক্ষণ আগে, সেটা জয়ের ক্ষেত্রে আসলে এই মাস্টারমাইন্ড কতটুকু রোল প্লে করতে পারবেন। অনেক বেশি সময় পেয়েছেন তাও না। ব্রাজিল লাস্ট ম্যাচের আগ পর্যন্ত যতগুলো ম্যাচেস খেলেছিল আন্ডার দ্য কোচিং অফ কার্লো অ্যানচেলত্তি, সেই সময়টাই কিন্তু আসলে আমরা দেখি নাই যে খুব বেশি তিনি সেম 11 সেম স্টার্টিং লাইন আপ খেলানোর সুযোগ পেয়েছিলেন বা খেলিয়েছিলেন। কারণ প্রত্যেকটা পজিশনে তাকে পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে। হি ওয়াজ নট দ্যাট স্যাটিসফাইড যে আমার এই লাইন আপটাই প্রত্যেকটা ম্যাচে নামবে। অনেক দলের ক্ষেত্রে আপনি দেখবেন যে তাদের একটা প্রপার লাইন আপ রয়েছে, স্টার্টিং লাইন আপে খুব একটা চেঞ্জ আসে না, কারা চেঞ্জেস হবে, কারা কতক্ষণ খেলবে, এটাও চোখ বন্ধ করে মোটামুটি 80-90% বলে দেওয়া যায়। ব্রাজিলের ক্ষেত্রে কার্লো আনচেলত্তি তিনি যখন থেকে রেসপন্সিবিলিটিস নিয়েছেন, তারপরে এই দলটাকে নিয়ে তিনি কখনোই প্রপার শেপের ওই জায়গাটা স্যাটিসফাইড ছিলেন না। বাট হোয়াট অ্যাবাউট নাও? লাস্ট ম্যাচের পরে, স্কটল্যান্ড ম্যাচের পরে চোখ বন্ধ করেই অনেকটা বলে দেয়া যায় যে কার্লো অ্যানচেলত্তি হি ইজ প্ল্যানিং যে তার লাস্ট ম্যাচের যে স্টার্টিং লাইন আপটা ছিল, সেই লাইন আপটাই জাপানের বিপক্ষে রাউন্ড অফ 32-তে মাঠে নামবে। সো এই ঘটনা যদি ঘটে, তার মানে কি ব্রাজিল ইজ ইন আ শেপ। কার্লো অ্যানচেলত্তি, যেই অ্যানচেলত্তি এর আগে মোটামুটি কিছুটা হলেও হ্যাপিনেসের জায়গায়, স্যাটিসফ্যাকশনের জায়গায় একটা ল্যাকিংস এর মধ্যে ছিলেন, সেখান থেকে তিনি বের হতে পারছেন। ব্রাজিলের প্রথম ম্যাচের পারফরমেন্স যদি আপনারা দেখেন মরক্কোর এগেনস্টে, সেটা নিয়ে অনেক ডিসকাশন রয়েছে, সেটা নিয়ে অনেক অসন্তুষ্টি রয়েছে, বাট গ্র্যাজুয়ালি এই ব্রাজিল ইমপ্রুভ করেছে, গ্র্যাজুয়ালি এই ব্রাজিলের শক্তি বেড়েছে, গ্র্যাজুয়ালি এই ব্রাজিল নেইমারকে পেয়েছে। সো দিস ব্রাজিল ইজ আ ডিফারেন্ট ব্রাজিল। এই যে অ্যানচেলত্তি অ্যান্ড ব্রাজিল, নকআউটে অ্যানচেলত্তির মাস্টার প্ল্যান কতটা ইফেক্টিভ হতে পারে সেটা ইউরোপিয়ান ফুটবলে রিয়াল মাদ্রিদের ম্যানেজার হিসেবে আমরা বিভিন্ন সময় দেখেছি। সো এরকম একটা বিগ স্টেজে ব্রাজিলের হয়ে অ্যানচেলত্তি শেষ পর্যন্ত কোন ওয়েতে যান, কি দেখান, সেটাও দেখার বিষয়। সো 4টা পয়েন্ট আমার কাছে মনে হয়। মাস্টার মাইন্ড কি রোল প্লে করে, নাম্বার 4, নাম্বার 3 ম্যান টু ম্যান মার্কিং, নাম্বার 2 হিস্ট্রি, অ্যান্ড আমার কাছে মনে হয় নেইমার এবং একই সাথে তার সহযোগী হিসেবে অথবা মেইন পার হিসেবে ব্রাজিলের স্কোরিং এর জায়গায় যারা ভিনি জুনিয়র এবং কুনিয়ারা রোল প্লে করবে, তারা আসলে কতটুকু সফল হতে পারে, দ্যাট উইল বি দা ডিসাইসিভ ফ্যাক্টর। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।